দ্বিতীয় হুগলি সেতু হওয়ার পরে মৌরিগ্রামের গুরুত্ব বেড়ে গেলেও আমার চার কাঠার নিরালাবাসের শান্তি কিন্তু বিঘ্নিত হয়নি। ছোট্ট একটা দোতলা বাড়িটায় রাকহরিকে নিয়ে আমি বেশ শান্তিতেই আছি। আমার এখানে আশ্রয় পেয়ে অনাথ ছেলেটা যেমন একটা হিল্লে হয়েছে, আমিও তেমনই ওর মতো একজনকে পেয়ে বর্তে গেছি। সত্যি কতই না কাজ করে ওই ছেলেটা। ভোরে উঠে আমাকে কফি খাওয়ায়, তারপর ঘরদোর পরিষ্কার করে, চা জল খাবার দেয়, দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ আর মাখন টোস্ট চটপট করে ফেলে ও। বেলা 10টার মধ্যে রান্নাও শেষ। ছুটির দিন অনেক কিছুই করে ও। খুব বিশ্বাসী ছেলে। লেখাপড়াতেও অমনোযোগী নয়। গল্পের বই তো পেলে ছাড়েই না। সবচেয়ে বেশি নজর দেয় আমার শরীরের দিকে। এক এক সময় মনে হয় ছেলেটি কি গত জন্মে আমার কেউ ছিল। রোজকার মতো আজও সকালে উঠে বাগানে পায়চারি করছি। নানা রকম ফুল গাছে আমার সাজানো বাগান। বাগানের এক কোণে একটা শ্বেতরঙ্গনের গাছে ফুলে ফুলে ভরে আছে। আমি যখন সেই গাছটার কাছাকাছি এসেছি, এমন সময় পেছন থেকে রাকহরি ডাকলো, দাদাবাবু। কি ব্যাপার রাকহরি? এক দিদিমণি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। বসতে বলো। একটু তাড়াতাড়ি আসুন, মনে হচ্ছে খুবই জরুরি। আমি আর একটুও দেরি না করে ওর সঙ্গে ঘরে এলাম। ঘরে গিয়ে যাকে দেখলাম তাকে দেখেই চমকে উঠলাম। এ কি সুজাতা? উজ্জ্বল শ্যামবর্ণা কিশোরী সুজাতা একটা মিনি স্কার্ট পরে সোফায় হেলান দিয়ে বসেছিল। আমার সাড়া পেয়েই অশ্রুসজল চোখে ধরা ধরায় গলায় বলল, অমরদা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? বাবার কি হয়েছে? আর থাকতে পারলেন না সুজাতা। আকুল কান্নায় ভেঙে পড়ে বলল, বাবা নেই। সে কি, দয়াময় নেই? না, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা আর চোখ মেলে তাকাচ্ছেন না। কত ডাকলাম বাবাকে, বাবুয়া কত কাঁদলো বাবা বাবা করে, কিন্তু বাবা সাড়া দিলেন না। তারপর আর কি, পাড়ার লোকেরা গিয়ে ডাক্তার ডেকে আনলেন। ডাক্তারবাবু এসে বাবাকে দেখেই বললেন বাবা নেই। ডেথ সার্টিফিকেটও দিলেন না। বললেন বাবার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়, পুলিশ কেসের ব্যাপার এটা। তার মানে? আমি একটুক্ষণ চুপ করে থেকে বললাম, বাড়িতে কে আছে এখন? বাবু আছে বাবার মরদেহের কাছে, আর আছে পাড়ার লোকজন। চলো, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। সুজাতা আবার কান্না শুরু করলো। কাঁদুক, কাঁদলে মনটা হালকা হয়। আমি পোশাক পরিবর্তন করে থানায় একটা ফোন করলাম। তারপর সদ্য কেনা স্কুটারটা বের করে ওকে বললাম, বসো। সুজাতা বলল, আমি হেঁটেই যেতে পারবো। পারলেও যেও না, আমাকে শক্ত করে ধরে বসো, এখনই পৌঁছে যাব। এটা থাকতে হাঁটবে কেন? সুজাতা বসলে আমি ওকে নিয়ে ওদের বাড়িতে এলাম। পুলিশ তখনও আসেনি। বাড়িতে ঢুকেই যে ঘরে দয়াময় থাকতেন সেই ঘরে আগে গেলাম। দয়াময় একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। অত্যন্ত ভালো মানুষ তিনি। কয়েক বছর হলো স্ত্রী মারা গেছেন। আমার কাছে আসতেন মাঝে মাঝে। আমার বাগানের শ্বেতরঙ্গনের গাছটা ওরই দেওয়া। সেই দয়াময় নেই, এ কি ভাবা যায়? আর 2-4 বছর পরে মেয়েটা একটু বড় হলে তার বিয়ে দেবেন, ছেলেকে ভালো করে লেখাপড়া শেখাবেন। কত স্বপ্ন ছিল তার, এখন সংসারটাই ভেসে গেল। আমি ভালোভাবে মৃতদেহ পরীক্ষা করতে গিয়ে হঠাৎ পায়ের বুড়ো আঙুলের মাথায় একটা সূঁচ অথবা পিন বেঁধার মতো দাগ দেখতে পেলাম। সেখানটায় এমনভাবে রক্ত জমে আছে যে খুব ভালোভাবে লক্ষ্য না করলে বোঝা যাবে না। যে ডাক্তারবাবু এখানে এসেছিলেন তিনিই খুব অভিজ্ঞ বলতে হবে, না হলে অন্য কেউ হলে হয়তো হার্ট অ্যাটাক হয়েছে বলে ডেথ সার্টিফিকেট লিখে দিতেন। আমি সুজাতাকে বললাম,
তোমরা কোন ঘরে শো? সুজাতা ওদের ঘর দেখিয়ে দিল। যে ঘরে মা শুতেন সেই ঘরে সুজাতা ও বাবুয়া শোয়। পাশের ঘরে দয়াময়। শোয়ার সময় দু ঘরের দরজাই খোলা থাকে, বন্ধ থাকে শুধু বাইরের দরজাটা। আততায়ী তাহলে কোন পথে এসেছিল? আমি সুজাতাকে বললাম, দু ঘরের দরজা খোলা থাকলেও বাইরের দরজা বন্ধ ছিল তো? সুজাতা বলল, হ্যাঁ, আমি নিজে হাতে বন্ধ করেছিলাম। তাহলে? আমি এবার ঘরের মেঝেই আততায়ীর পায়ের ছাপ লক্ষ্য করতে লাগলাম, কিন্তু না, সেসবের কোনো বালাই নেই। তবে অদ্ভুত রকমের একটা চ্যাপ্টা ডাক ঘরময় চলে বেরিয়েছে। সেটা জানলার কাছে, ঘরের মেঝেই সর্বত্র বিচরণ করছে। এমনকি সুজাতার ঘরে ঢুকেছিল সেটা। সেটা না জুতোর দাগ, না পায়ের। একটু পরেই নতুন ইন্সপেক্টর পুলিশ নিয়ে ভেতরে ঢুকে সবকিছু লিখে টিকে মৃতদেহ মর্গে পাঠালেন। আমি পুলিশকে তাদের কাজ করতে দিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম। ডাক্তারবাবুর নাম অনাদি সামন্ত, বয়সে তরুণ। উনি তখন কয়েকজন রোগীকে যত্ন করে দেখছিলেন। আমি গিয়ে পরিচয় দিয়ে দয়াময়ের নাম করতেই উনি বললেন, ওই ভদ্রলোকের ডেথ সার্টিফিকেট আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ভদ্রলোককে বেশ ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি আপনার কাছে ডেথ সার্টিফিকেট চাইতে আসিনি, এসেছি অন্য ব্যাপারে। আপনি ওটাকে খুন বলছেন কেন? ওর পায়ের কাছে একটু লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন আমার অনুমান ঠিক কিনা। তাহলে আপনি বলতে চান কোনো সূঁচ অথবা আলপিনের মুখে মারাত্মক বিষ প্রয়োগ করে মৃত্যু ঘটানো হয়েছে ভদ্রলোকের। স্ট্রেঞ্জ। আমি নীরবে সেখান থেকে আবার চলে এলাম সুজাতাদের বাড়িতে। কি চতুর খুনি! আমার এঘর ওঘর সে ঘরে ঢুকে সেই দাগগুলো লক্ষ্য করে ঘোরাফেরা করতে লাগলাম। মেঝে অল্প ধুলো না থাকলে এই দাগ বোঝা যেত না। হঠাৎ দাগ ধরে যেতে যেতে সুজাতার ঘরে এসে ওর বুক শেলফের কাছে গিয়ে এমনই একটা জিনিস পেয়ে গেলাম যা দেখে বিস্ময়ের অন্ত রইল না। জিনিসটা আমি একটা পলিপ্যাকে মুড়ে যত্ন করে পকেটে পুরলাম। তারপর বিদায় নিয়ে সোজা চলে এলাম নিজের বাসায়। কোনো বুদ্ধিতেই এর ব্যাখ্যা পেলাম না। এই জিনিস সুজাতার ঘরে কি করে আসে? 14 বছরের একটা মেয়ে এত বড় একটা ঝুঁকি কি করে নিতে পারে? তাছাড়া এ কাজ সে করবেই বা কেন? একসময় রাকহরি এসে বলল, দাদাবাবু চা। বললাম, না থাক, একটু পরে স্নান করে খেতে যাব, তারপর মর্গে যাব একবার। নির্বাক রাকহরি নতমস্তকে তার নিজের কাজে চলে গেল। আমি পকেট থেকে সেই ভয়ঙ্কর জিনিসটা বের করে টেবিলের উপর রেখে বারে বারে দেখতে লাগলাম। দয়ামরে সৎকার্য সেরে যখন ঘরে ফিরলাম তখন রাত 1টা। ক্লান্ত দেহে বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে ছটফট করতে লাগলাম। সুজাতার শুভ্র সুন্দর পবিত্র মুখখানি চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো। পোস্টমর্টম রিপোর্টে যা পাওয়া গেছে তার সঙ্গে সুজাতার ঘরে পাওয়া জিনিসটার একটুও পার্থক্য নেই। কিন্তু এই জিনিস সুজাতার ঘরে এলো কি করে? আমি অনেকক্ষণ ধরে এই ব্যাপারে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম এক সময়। ঘুম ভাঙল রাকহরির ডাকে, দাদাবাবু, দাদাবাবু। আমি চমকে উঠে বললাম, কেন রে? বাগানে একটা লাশ। লাশ? এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার এখানে লাশ কি করে আসবে? কার লাশ? দয়াময় খুনের সঙ্গে কি এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে? না হলে আততায়ী লাশটিকে আমার বাগানে বা রেখে যাবে কেন? যেহেতু এই হত্যাকাণ্ডের একজন তদন্তকারী গোয়েন্দা, তাই আমাকে ভয় দেখানোর জন্য এ কাজ করছে নিশ্চয়ই। আমি কোনো রকমে চোখে মুখে একটু জল দিয়েই ছুটে গেলাম বাগানে। এক জায়গায় একটা রক্তকরবীর গাছ ছিল, সেই গাছের নিচেই পড়েছিল লাশ।
সকালে সোনা রোদ এসে তার ফ্যাকাশে মুখে লুটিয়ে পড়েছে, আর কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই। শুধু কপালের উপর পিন বেঁধা ছোট্ট এক টুকরো কাগজে লেখা আছে, এবার তোমার পালা। আমি চিরকুটটা পকেটে রেখে যুবকের মুখের দিকে একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে ঘরে এসে ফোন করলাম। হ্যালো, পুলিশ স্টেশন, অম্বর চ্যাটার্জি স্পিকিং। ওদিক থেকে উত্তর আসতেই বললাম, এবার আমার পালা। তার মানে? ডাক্তার সামন্ত, মানে যিনি আমাদের দয়াময়ের ডেথ সার্টিফিকেট না দিয়ে মৃতদেহ মর্গে পাঠিয়েছেন, তিনি এখন আমার বাগানে প্রাণহীন দেহে ঘুমাচ্ছেন। তাকেও একটু কষ্ট করে মর্গে নিয়ে যান। আমরা এক্ষুনি যাচ্ছি। আমি কোনো কথা না বলে রিসিভারটা নামিয়ে রাখলাম। একটু পরেই পুলিশ এলো, তদন্ত হলো। বাগানে ঘাসের গালিচায় আততায়ী চরণচিহ্ন বোঝা গেল না। নতুন ইন্সপেক্টর বললেন, গেটে তো তালা দেয়া, লাশ এখানে বয়ে আনলো কি করে? আমি বললাম, কম দামি তালা তো, এমনও হতে পারে নকল চাবি দিয়ে গেট খুলে যাওয়ার সময় আবার তালার কল টিপে বন্ধ করে দিয়ে গেছে। ইন্সপেক্টর বললেন, হতে যে পারে তা নয়, তবে মিস্টার চ্যাটার্জি, আপনি যতই বলুন, দয়াময়ের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু মেয়েটাকেই সন্দেহ করছি। সেটা আপনাদের ব্যাপার, তবে সন্দেহ করবার আগে অন্তত একবার ভেবে দেখা উচিত ছিল। কোনো মেয়েই তার বাবাকে এইভাবে হত্যা করতে পারে না, এবং ও জিনিস সংগ্রহ করাও অল্প বয়সী একটি মেয়ের পক্ষে অসম্ভব, মোটেই অসম্ভব নয়। মনে করুন না, এর ভেতরে আপনার মাথায় যে যদি কাজ করে তাহলে কি সত্যি অসম্ভব? এর কথার কি উত্তর দেব ভেবে না পেয়ে আমি চুপ করে রইলাম। উনি আবার বললেন, বন্ধ ঘরের মধ্যে দয়াময়কে খুন নিশ্চয়ই ভূতে করেনি, অদ্ভুত কিছুতে করেছে, না হলে ঘরের ভেতর ওইসব দাগ আসে কোত্থেকে? দয়াময় খুনের ব্যাপারে যদি মেয়ে সন্দেহভাজন হয়, তাহলে এইখানকার খুনের ব্যাপারে আমাকেই সন্দেহ করুন। ইন্সপেক্টর বললেন, চ্যাটার্জি বাবু, এই ব্যাপারে আপনি কিন্তু সন্দেহমুক্ত নন। আপনার এখানে আসবো বলেই সবাই যখন তৈরি হয়েছি, ঠিক তখনই এমনই একটা ফোন এলো যা শুনলে আপনিও চমকে উঠবেন। কীরকম শুনে? আপনি নাকি সুজাতাকে বাঁচাবার জন্য পুলিশ আসবার আগেই বাড়িতে ঢুকে অনেক প্রমাণ লোপাট করেছেন, আর সামন্ত ডাক্তারকে শাসিয়েছিলেন দয়াময়ের ডেথ সার্টিফিকেট না দিলে তাকে খুন করা হবে বলে। যেহেতু সামন্ত ডাক্তার আপনার প্রস্তাবে রাজি হয়নি, তাই আপনি ওকে খুন করে আপনার বাগানে ফেলে রেখেছেন, এবং যেহেতু আপনি নিজেই একজন তদন্তকারী গোয়েন্দা, তাই সন্দেহমুক্ত হওয়ার জন্য পুলিশকে ফোন করে ডাকিয়ে এনেছেন এখানে। রাগে লাল হয়ে উঠল আমার মুখ। ঘটনা যা তাতে এরকমই মনে হয়। ইন্সপেক্টরও নতুন, তাই আমাকেই সন্দেহ করছেন। বললাম, ঠিক আছে, আপনি আপনার ফর্মে কাজ করে যান, আমি আমার কাজ করে যাব। এখন চলুন, একটু চাটা খেয়ে ফিল্ডে নামা যাক। সবাই ভেতরে এলে রাকাহরিকে চা করতে বলে আমার উকিল বন্ধু রণেন্দুকে একটা ফোন করলাম। রণেন্দু ফোন ধরলে বললাম, ভাই, কোনো দুষ্টচক্র আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। এখানকার নতুন ইন্সপেক্টরও আমার সহযোগী নন। এই ব্যাপারে আমি তোমার একটু সাহায্য চাই। হয়তো ওরা পরিকল্পনা করে আমাকে অ্যারেস্ট করিয়ে তদন্তের মোড় ঘুরিয়ে দেবে। সাক্ষাতে সব বলবো। পারলে তুমি আজই একবার দেখা করো আমার সঙ্গে। ইন্সপেক্টর বললেন, আরে দূর মশাই, আপনি কি সত্যি ভাবলেন আমি রসিকতা করছিলাম আপনার সঙ্গে? আমি বললাম, সত্যি মিথ্যে জানি না, আমি আমার দিকটা নিরাপদ করে রাখলাম। আপনি এখানে নতুন এসেছেন, আমাকে চেনেন না, তাই উড়ো ফোনে বিভ্রান্ত হয়েছিলেন। এতেই আপনার বোঝা উচিত ছিল এর পেছনে একটা চক্র আছে। ইন্সপেক্টর বললেন, চক্র তো একটা আছেই, তবে কিনা এই প্রাণঘাতী বিশেষ শিশি আর সূঁচটা যে আপনার টেবিলে কি করে এলো তা কিন্তু ভেবে পাচ্ছি না। আমি যে কি উত্তর দেব ভেবে পেলাম না। ইন্সপেক্টর একটু বৃদ্ধুপ করে বললেন, দেখুন, এটাও হয়তো খুনিরা আপনাকে জালে জড়াবার জন্য কোনো ফাঁকে রেখে গেছে। আমি বললাম, না,
ওটা খুনিরা রেখে যায়নি, আমি ওটাকে গতকাল নিয়ে এসেছি দয়াময়ের ঘর থেকে। সুজাতার বুকশেল্ফের মধ্যে এটা ছিল। সম্ভবত সুজাতাকে জড়াবার জন্য খুনির এটা চতুর পরিকল্পনা। সেটা কিন্তু আপনি পুলিশকে জানাননি, আমার কাজের সুবিধের জন্যে। ইন্সপেক্টর বললেন, কাজটা ভালো করেনি চ্যাটার্জিবাবু, এটা আমরা নিয়ে যাচ্ছি। চা পর্ব শেষ করে ইন্সপেক্টর তার লোকজন নিয়ে চলে গেলেন। আমি রাগে উত্তেজনায় কাঁপতে লাগলাম। একটু পরেই রণেন্দু এলে তাকে সব কথা খুলে বললাম। সব শুনে রণেন্দু বলল, মনে রাখিস, তুই সরকারি গোয়েন্দা নয়, একজন প্রাইভেট গোয়েন্দা। তোকে এরা নানাভাবে ফাঁসাতে পারে। যাই হোক, আমি ওপর মহলে যোগাযোগ করছি তোর ব্যাপারে। তুই শুধু জেনে রাখ, ওই ইন্সপেক্টর তোর কিছু করতে পারবে না। রণেন্দু চলে গেলে আমি সামান্য একটু জলযোগ সেরে সোজা চলে গেলাম ডাক্তার সামন্তর ওখানে। সেখানে তখন লোকজনের ভিড়, কান্নাকাটি। ওর ডিসপেন্সারিতে যে লোকটি থাকে তাকে আড়ালে ডেকে একটু জিজ্ঞাসাবাদ করতে সে বলল, হ্যাঁ, সামন্ত তাকে ডেথ সার্টিফিকেট লিখে না দিলে খুন করা হবে এমন একটা হুমকি ফোন মারফত দেওয়া হয়েছিল, কিন্তু উনি রাজি হননি তাতে। আর তারই পরিণাম এই। কাল কখন থেকে উনি বাড়ি ছিলেন না। রাত 9টার পর একটি ছেলে এলো ওকে নিয়ে যাবে বলে। সেই যে গেলেন আর ফিরলেন না। ছেলেটিকে চেনো? দেখলে চিনতে পারবো, বাজারে অনেকবার দেখেছি ওকে। নাম জানি না, তবে এলাকার ছেলে। আমি সঙ্গে সঙ্গে তাকে আমার স্কুটারে চাপিয়ে বড় রাস্তায় নিয়ে এলাম। তারপর বাজারের কাছাকাছি আসতেই সে বলল, ওই তো ছেলেটা। ছেলেটি তখন ওকে দেখেই দৌড়। আমি ছুটে গিয়ে তাকে ধরলাম। ততক্ষণে আরও অনেক লোকজন জড়ো হয়ে গেছে। আমি ইশারায় সকলকে চলে যেতে বলে ছেলেটিকে একান্তে এনে জিজ্ঞাসা করলাম, কাল ডাক্তারবাবুকে তুই কোথায় নিয়ে গিয়েছিলিস? কার অসুখ করেছিল? ছেলেটি ভয়ে ভয়ে বলল, কারও না। তাহলে কেন ডেকেছিলি? আমাকে ডালিমদা পাঠিয়েছিল। এর বেশি আমি কিছুই জানি না। তুই জানিস ডাক্তারবাবু কি হয়েছে? জানি, আমাকে ছেড়ে দিন, আমরা দুটি পায়ে পড়ি। ডালিমদা কোথায় থাকে? ছেলেটি চুপ করে রইল। আমি ধমক দিয়ে বললাম, বল কোথায় থাকে। চলুন, বাড়িটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আমি বাড়ি দেখে সুজাতাদের ওখানে গেলাম। আমাকে দেখেই সুজাতা বলল, কাল থেকে পুলিশ আমাকে জ্বালিয়ে মারছে অম্বরদা। মাঝে মাঝে আসছে আর এমন ধমকাচ্ছে যেন বাবাকে খুন আমিই করেছি। আমি সব জানি, তবে কয়েকটা কথা তোমাকে জিজ্ঞেস করব, তুমি ঠিকঠাক উত্তর দেবে কিন্তু। বলুন, তোমাদের আত্মীয় স্বজন সত্যি কি কেউ কোথাও নেই? না, এক দূর সম্পর্কের কাকা আছেন, তিনি শিবপুরে থাকেন, যোগাযোগ রাখেন না। ইদানিং কোনো ব্যাপারে তার সঙ্গে তোমাদের মনোমালিন্য হয়েছিল? যোগাযোগই যেখানে নেই সেখানে মনোমালিন্যের প্রশ্নই ওঠে না। তুমি ডালিমকে চেনো? ডালিমের নাম শোনা মাত্রই চমকে উঠল সুজাতা। বলে, চিনি। এই ব্যাপারে কি ওর কোনো হাত আছে? তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। গত বছর কালী পুজোর সময় ডালিম আমার বাবার কাছে 1000 টাকা চাঁদা চায়। বাবা দিতে রাজি হয়নি বলে ডালিম বাবাকে শাঁসিয়েছিল এরপর এখানে বাজার করতে বা ব্যাংকে এলে মজা দেখাবে বলে। ওখানকার ব্যাংকের লকারে আমাদের অনেক গয়না এবং স্থায়ী আমানতের টাকাও আছে অনেক। ডালিমের এক পরিচিত লোক ওই ব্যাংকে কাজ করে, সম্ভবত তার মারফতে জেনেছে ডালিম। তারপর একদিন আমি বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে স্কুল থেকে ফিরছি। ডালিম হঠাৎ খুব জোরে স্কুটার চালিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাগ্য ভালো যে হাত পা ভাঙেনি, পড়ে গিয়ে একটু চোট পেয়েছিলাম শুধু। পরদিন বাবা ওদের বাড়ি গিয়ে ওর বাবাকে অভিযোগ করলে আমার বাবাকে উনি দারুণ অপমান করে তাড়িয়ে দেন। বলেন, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ। তোমার বাবা থানায় গেলেন না কেন?
বাবা হয়তো বেশি ঝামেলা চাননি আর থানার কথা বলেছেন তো। ডালিমের বাবা কে জানেন? কে শুনি? সুজাতার মুখে নামটা শুনেই মাথা গরম হয়ে উঠল আমার। বললাম, বুঝেছি, সেই জন্য ইন্সপেক্টরের এত দেমাগ। পেছনে তাহলে ঘুঘুর ঘুঘু আছে। ঠিক আছে, ঘুঘুর ফাঁদ আমিও পাচ্ছি। এরপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে সামান্য একটু বিশ্রাম নিয়েই আবার গেলাম গোয়েন্দাগিরি করতে। ডালিমের বাড়ির পাশ দিয়ে দু একবার যাতায়াত করে একটি দোকানে বসে ওর সম্পর্কে খোঁজ খবর নিলাম। দোকানদার বলল, অত্যন্ত মন্দ চরিত্রের ছেলে এই ডালিম। বাপ দুষ্ট চক্রের লোক, তার উপর অন্যের ক্ষমতা রাখেন। কাজেই ছেলের উচ্ছন্নে যাওয়ার পথ একেবারে পরিষ্কার। এখন আর ওর এক বাজে সঙ্গী নীলকে নিয়ে একটা গ্রিল তৈরির দোকান করেছে। তাও লোকের কাছ থেকে টাকা অ্যাডভান্স নেয়, জিনিস ডেলিভারি দেয় না ঠিক মতো। এই নিয়ে রোজই ঝামেলা লেগে থাকে। ও দুটো পায়ের আঙুলি নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আর কিছুই শোনবার দরকার নেই আমার। গ্রিলের দোকানে শুনেই শরীরের মধ্যে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে গেছে। দয়াময়ের ঘরগুলো সব জানালায় তো গ্রিল দেয়া, অথচ একবারও সেগুলো পরীক্ষা করবার কথা মনে হয়নি কারো। আমি এক মুহূর্ত দেরি না করে সুজাতাদের বাড়িতে এলাম। যা ভেবেছি তাই। শিহরে জানালার গ্রিলটা নড়বড় করছে। আততায়ী এই পথেই এসেছিল। যাওয়ার সময় চোখে ধোঁয়া দিয়ে বলে গ্রিল আবার ফিট করে একটা দুটো স্ক্রু আলগাভাবে এঁটে দিয়ে পালিয়েছে। সফলতার আনন্দে আমি তখন দারুণ উত্তেজিত হয়েছি। সুজাতাকে একটু সাবধানে থাকতে বলে সোজা চলে এলাম রণেন্দুর বাড়িতে। ওকে সব কথা খুলে বলতেই ও বলল, এখন ছলে বলে কৌশলে নীলর জবানবন্দি নিয়ে ডালিমকে ফাঁদে ফেলতে হবে। সরাসরি ডালিমকে আক্রমণ করা ঠিক হবে না। হাজার হলেও ওর বাবার নাম ডাকের ব্যাপার আছে তো, আর খুঁটির জোরও আছে। এই কাজটা তাহলে তোমাকেই করতে হবে ভাই, আমি আড়ালে থাকব। তাই থেকো। ওদিকের কাজ কিছু কি এগোলো? ওপর মহলে কথাবার্তা হয়েছে। সদর দপ্তরের কিছু সাদা পোশাকের পুলিশ এখন ঘোরাফেরা করছে বাড়িটার আশপাশে। ধন্যবাদ ধন্যবাদ। আমি রণেন্দুকে নিয়ে ডালিমের দোকানে এলাম। সুন্দর চিপচিপে চেহারার ডালিম কি যেন হিসেব নিকেশ করছিল দোকানের ভেতর, আর নীলও বাইরের রাস্তায় গিলের পেটি নাড়াচাড়া করছিল। রণেন্দুর গাড়িটা ছিল বড় রাস্তায়, আমার স্কুটার আমার কাছে। পরিকল্পনা মতো আমি দূরে দাঁড়িয়ে রইলাম। রণেন্দু গিয়ে নীলকে বলল, এই যে ভাই, একবার আমার বাড়িতে গিয়ে একটা গেট আর কয়েকটা জানালার মাপ নিয়ে আসতে হবে, যাবে? নীল বলল, এখন হবে না, কাল সকালে আসবেন। কাল আমি থাকবো না রে ভাই, আমি এখনই গাড়ি নিয়ে যাব, নিয়ে আসবো, অ্যাডভান্সও দেবো 2000 টাকা। কোথায় আপনার বাড়ি? বেশি দূর নয়, ওই যে নতুন কোয়ার্টারগুলো হচ্ছে ওর পাশেই। ডালিম ভেতর থেকে বলল, এই যা যা নিয়ে আয় চট করে। রণেন্দু নীলকে নিয়ে চলে যাওয়ার পর আমি ইচ্ছে করেই ডালিমকে দেখা দেবো বলে ওর দোকানের সামনের স্কুটার থামালাম। তারপর আর চোখে একবার ওর দিকে তাকিয়ে চলে এলাম আবার। ডালিমের মুখ তখন শুকিয়ে এতটুকু। রণেন্দুর গাড়িটা একসময় দয়াময়ের বাড়ির সামনে এসে থামল। ওদের অনুসরণ করে আমিও তখন এসে গেছি। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকাতেই আঁতকে উঠল নীল। তারপর বিকট একটা চিৎকার করে শুরু করলো পানপানে ছোটা। কিন্তু যাবেই কোথা বাছাধন? সাদা পোশাকের পুলিশরা ধরে ফেলল তাকে। তারপরে 2-4 ঘাত দিতেই বাবারে মারে। আমি ওর কাছে গিয়ে চুলের মুঠি ধরে বললাম, কে রে, আমাকে চিনতে পারিস? নীল আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, খুব চিনি দাদা, কিন্তু আমার কোনো দোষ নেই, সবের মূলে ডালিম, ওই আমাকে দিয়ে এইসব করিয়েছে। আমার বাগানে সামন্তর লাশ ফেলে এসেছিলিস? আমরা দুজনেই ছিলাম। গিল খুলে ভেতরে ঢুকেছিস? আগে আমি।
ডালিম বলেছিল পায়ের ন্যাকড়া বেঁধে পাতার উপর দিয়ে ভর করে চলতে, যাতে ছাপ না পড়ে। কাজ হয়ে গেলে মেয়েটার ঘরে বিশেষ শিশি আর সুঁচটা রেখে আসতে। সেই মতো কাজ করেছিলাম। দয়াময়কে খুন করা হলো কেন? ডালিম প্রতিশোধ নেবে বলেছিল তাই। তাছাড়া ওর বাবাকে মেরে মেয়েটাকে শিক্ষা দেওয়ার ইচ্ছে ছিল ওর, কেননা মেয়েটাই প্রায় ওকে অপমান করত। এবং যেহেতু ডাক্তারবাবু সার্টিফিকেট দেয়নি, তাই তাকেও সরিয়ে দেওয়া হলো। তা নীলবাবু, ডালিমের না হয় শাঁসালো বাবা আছে, কিন্তু তোমার কি হবে? নীলো আর কিছু বলার আগেই জোরালো একটা শব্দের সঙ্গে চারিদিক ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল। কি জোরে একটা বোমা ফাটলো। নীলো চিৎকার করেই বসে পড়ল। বাবারে! ওর পায়ে একটা টুকরো এসে লেগেছে। ভাগ্যে দূর থেকে ছুঁড়েছিল, না হলে আমরা সবাই জখম হতাম। ঘটনাটি এমনই আকস্মিক যে পুলিশরাও হতচকিত। আমি তারই মধ্যে স্কুটার নিয়ে ধাওয়া করলাম সেই শয়তানকে। আমি ওর অনেকটা কাছাকাছি গিয়ে বললাম, যতই চেষ্টা করো তুমি পালিয়ে বাঁচবে না ডালিম। তুমি যে খুনি তা প্রমাণ হয়ে গেছে, তাই ভালো চাও তো এখনই ধরা দাও। ডালিম অনেক জোরে স্কুটার চালাচ্ছিল। আমার কথা শুনতে পেল কি জানে না, একবার শুধু ঘাড় বাঁকিয়ে আমাকে দেখলো আর আরও স্পিড নিল। এবার সেই নবনির্মিত দ্বিতীয় সেতুর পথ ধরল। আলোমালায় সজ্জিত সন্ধ্যের রাতের সেতুর উপর এক মরণ অভিযান। আমাদের দুজনের স্কুটারই তখন প্রচণ্ড গতি নিয়েছে। ধরা পড়বের ভয়ে ডালিম এত জোরে স্কুটার চালাচ্ছে যে ওর সঙ্গে আমি পেরে উঠছি না। আমার কাছে অটোমেটিকটাও আছে, কিন্তু এইরকম অবস্থায় সেটাকে ব্যবহার করাও আমার পক্ষে অসম্ভব। সেতুর দুপাশের জনতা তখন আমাদের স্কুটারের দৌড় দেখছে। আতঙ্কিত জনতার চোখের সামনে ডালিমের স্কুটার টোলের দিকে না গিয়ে হঠাৎ রং সাইড ঘুরে যেতেই অন্য দিক থেকে একটা ভারী ট্রাক এসে ধাক্কা মারল সেটাকে। স্কুটারটা ছিটকে পড়লো কয়েক হাত দূরে, আর ডালিম তার প্রাণহীন দেহটা ব্রিজের ওপর থেকে গিয়ে পড়ল শালিমার ইয়ার্ডের একটা ধাবমান মালগাড়ির মাথায়। হইচই করে অনেকেই ছুটে এসেছে তখন। পলাতক লরিটিও চোখের পলকে বেপাত্তা, আর ডালিমের দেহটা মালগাড়ির মাথায় শুয়ে কোথায় যে চলে গেল কে জানে। অপরাধী তার শাস্তি পেয়েছে। সত্য শেষ দেখে আমিও ফিরে এলাম। আমি যখন ফিরে এলাম, নীলোর হাতে তখন হাত করা। চারিদিকে ঠিক ঠিক করছে পুলিশ। সেই ইন্সপেক্টরও এসেছেন। আমি ডালিমের ব্যাপারে বিবৃতি লিখে ওর হাতে দিতেই তিনি বললেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি হেসে বললাম, আরে কি আশ্চর্য, ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি আপনার কর্তব্য পালন করতে এসেছেন, যা করণীয় ঠিকই করেছেন। সে রাতে দয়াময়ের বাড়ি পুলিশ পাহারায় রেখে সুজাতা ও বাবুয়াকে আমার বাসায় নিয়ে এলাম। পরে ওদের ব্যাপারে ঠান্ডা মাথায় চিন্তা করে কিছু একটা করা যাবে। এখন তো ওরা আশ্রয় পাক। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।